সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৪ জনে। ঠিকমতো ত্রাণ যাচ্ছে না দুর্গম এলাকায়। গুম প্রতিরোধ দিবসে শহীদ মিনারে মানববন্ধন, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। রাজধানীতে স্থিতিশীল সবজির বাজার, কাঁচামরিচ কমলেও পেঁয়াজের ঝাঁজ বাড়তে। শুরুতেই বন্যা প্রসঙ্গ। দেশের ১১টি জেলায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জনে। এসব জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৪ লাখেরও বেশি মানুষ। আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। এদিকে ধীরে ধীরে কমছে বন্যার পানি, তবে এখনও অনেক এলাকায় পানিবন্দী রয়েছে মানুষ। শিশুসহ অনেকে আক্রান্ত হচ্ছে পানিবাহিত রোগে। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, কোথাও বুক আর কোথাও কোমর সমান পানি। দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। বেড়েছে স্বাস্থ্য ঝুঁকি, বিশেষ করে বেশি ঝুঁকিতে রয়েছে শিশুরা। কুমিল্লায় অবর্ণনীয় দুর্ভোগ আর কষ্টে আছে ক্ষতিগ্রস্ত মানুষজন। নোয়াখালীর আশ্রয় কেন্দ্রগুলোতে বিশুদ্ধ পানির অভাবে নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। যখন ১০-১৫ দিন ধরে মানে দেয়াছে কামাই রিজিক বন্ধ। এখন মানে আমাদের খুব অবস্থা খারাপ, মানে দেয়াছে কামাই রিজিকও বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ আছে। ওদের কেউ কোনো খোঁজ খবর নেয় না, কেউ আসেও না। ওরা অনেক কষ্ট তো আছে, ঘরে থাকতে পারে না, দুয়ারে থাকতে পারে না, পানি কাজী খাওয়া দাওয়ার কিছুই মানুষের নেই। কোনো লোকে ঢুকে না, তার নেই, মানুষ বাড়ির থেকে বাড়িতেও পারে না। বন্যা পরিস্থিতির খবর সংগ্রহ করতে ঢাকা থেকে নোয়াখালী গেছেন সহকর্মী আসিফ জামান। তিনি এখন রয়েছেন চাটখিল এলাকায়, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আসিফ, আপনি তো সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছেন, বন্যার্তদের সাথে কথাও বলেছেন। অনেক জায়গায় ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। এর পাশাপাশি বন্যা কবলিত এলাকাগুলো তার কী কী সমস্যা আপনার চোখে পড়েছে? দোলা, মূলত আমি আজকে তো সারাদিন আমি ঘুরেছি নোয়াখালীর বিভিন্ন জেলাতে, গতকালকে লক্ষ্মীপুরে ঘুরেছি। নানা ধরনের সমস্যাই কিন্তু চোখে পড়ছে। মূলত যারা বন্যা কবলিত হয়েছেন তাদের বন্যার পানিতে যেমন ঘর তলিয়ে গেছে, মানুষের স্বাভাবিক চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে, কারণ সড়কগুলোতেও পানি উঠে গেছে। একই সঙ্গে যেটি লক্ষণীয় সেটি হচ্ছে যে এখানে ত্রাণ পৌঁছানোর যে বিষয়টি, বিভিন্ন প্রত্যন্ত জায়গাতে কিন্তু সেই অভিযোগটি খুব চরম আকারে এসেছে। মূলত আমরা দেখেছি যে প্রচুর ত্রাণের গাড়িও এই এলাকাগুলোতে আসছে, কিন্তু সেটি মহাসড়কের আশপাশে ত্রাণ দিচ্ছে এবং সেখানে যারা অবস্থান করছেন তারা শুধুমাত্র ত্রাণ পাচ্ছেন। আর যারা পানিবন্দী হয়ে বাড়িতে আটকা পড়েছেন তাদের পর্যন্ত ত্রাণ পৌঁছাচ্ছে না, বা তারাও কোনোভাবে মহাসড়কে আসতে পারছেন না, এবং যে কারণে আসলে তাদের সংকটটি কিন্তু বেশি হয়েছে। আর এই এলাকায় একটি বিষয় লক্ষণীয় যে এই এলাকায় নদী, যেটি বন্যা কবলিত যে এলাকাগুলো, সেখানে পানি বেড়ে গেছে, নদীর পানির সঙ্গে একেবারে একাকার হয়ে গেছে, জলাধারগুলো একাকার হয়ে গেছে। সে জায়গাতে নৌকা নিয়ে গিয়ে আসলে ত্রাণ পৌঁছাচ্ছেন এরকম খুব কমই আমার চোখে পড়েছে, একেবারে নেই বললেই চলে। সুতরাং এই সমস্যাগুলো রয়েছে। এমনকি আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ এবং পশু পাশাপাশি বাস করতে হচ্ছে। সেখানেও যেটি হয়েছে যে আশ্রয় কেন্দ্রেও আমরা পানি উঠতে দেখেছি এবং সেখানে বিশুদ্ধ খাবার পানির সংকটটি রয়েছে। এই মুহূর্তে আমি যেখানে আপনাকে যেটি দেখানোর চেষ্টা করব সেটি হচ্ছে যে এই এলাকার মূলত শ্রমজীবী মানুষরা বা যারা মূলত কৃষিকাজ করেন, তাদের যে বিভিন্ন মাছের খামার, মাছের ঘের ছিল বা ব্রয়লার মুরগির ফার্ম ছিল, এমন জায়গাগুলো আমরা দেখেছি সেখানে মূলত মাছের ঘের ভেসে গেছে। আপনি যেটি এখন দেখতে পাচ্ছেন যে এখানে একটি মাছের ঘের ছিল, যেটি আসলে বন্যার পানির তোরে ভেসে গেছে। জাল দিয়ে কোনো মতে প্রথমে রক্ষা করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাতে আসলে শেষ রক্ষাটি হয়নি, যে কারণে এই ব্যবসায়ীদের কিন্তু মাথায় হাত পড়েছে। অর্থাৎ তারা যে বিভিন্ন জায়গা থেকে ব্যাংক লোন নিয়েছেন, সেই লোন তারা এখন শোধ করবেন কি করে, সেটি নিয়ে আসলে তাদের দুশ্চিন্তার শেষ নেই। এখানে আমার সঙ্গে দুজন মাছের ঘেরের মূলত তারা চাষি, তাদের সঙ্গে কথা বলবো। তাদের বর্তমান অবস্থা কি, আপনার ঘেরের বর্তমান অবস্থাটি যদি আমাকে বলেন। মূলত আমি অনেক আশা নিয়ে এই প্রজেক্টটি করেছিলাম। আমার এই প্রজেক্টে প্রায় 10 লক্ষ টাকা ইনভেস্ট হয়েছিল।
তো আমি ব্যাংক থেকে 4 লক্ষ টাকা ঋণ নিয়েছিলাম, ভেবেছিলাম মাছগুলো বিক্রি করে আমি ব্যাংকের ঋণ পরিশোধ করব, কিন্তু সেটা আমার সম্ভব হয়নি। আমার ইতিমধ্যে বন্যায় এসে আমার মাছগুলো ভেসে যায়। আমি অনেক চেষ্টা করেছিলাম কামড়া দিয়ে এবং জাল দিয়ে রাখার জন্য, কিন্তু তারপরেও আমি শেষ পর্যন্ত এটা রক্ষা করতে পারি নাই। আমার মাছগুলো ভেসে যায়। এখন তো আসলে আর মাছ ধরা বা সেটি বিক্রি করে লাভের আশা আর করা সম্ভব হচ্ছে না। ওই তো এখন তো আমি সব হারা। আমি ব্যাংকের ঋণ কিভাবে পরিশোধ করব এটা নিয়ে আমি দুশ্চিন্তায় ভুগছি আর কি। তাহলে আর একজন মাছ ব্যবসায়ী, মাছের খামারি তিনি আছেন আমাদের সঙ্গে, তার সঙ্গে একটু জন্য আপনার বর্তমানে খামারের অবস্থা একটু বলেন। বর্তমানে আমার খামারের অবস্থা অনেক শোচনীয়। আমি গত 4 বছর ধরে মাছের খামার পরিচালনা করে আসছি। আমার এই খামারে প্রায় 15-20 লক্ষ টাকার মাছ ছিল। আমি গত 4 বছর ধরে মৎস্য অধিদপ্তর থেকে কোনো সহযোগিতা না পেয়ে নিজ উদ্যোগে এবং কি বিভিন্ন এনজিও থেকে 6 লক্ষ টাকা ঋণ করে নিজের সর্বস্ব বিনিয়োগ করে খামার করেছিলাম স্বপ্ন বাস্তবায়নের জন্য। আজকের এই বন্যায় আমার স্বপ্নটা ধূলিসাৎ হয়ে গেছে। আমি বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আকুলে আবেদন জানাবো যেন আমাদের এই ঋণটা সহযোগিতা করার জন্য আমরা যেন বন্যা পরবর্তী সময়ে যেন আমাদের জীবনটা কাটিয়ে ওঠার জন্য সচ্ছল হতে পারি, সে দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ অনেক জানাচ্ছি। ধন্যবাদ। দোলা, এরা যেমনটি বলছিলেন মূলত সব জায়গাতেই অবস্থা একই রকম। সবাই বলছেন যে বন্যার পূর্বে যে সতর্কতা নেওয়া প্রয়োজন ছিল সেটি আসলে নেওয়া সম্ভব হয়নি, এবং এখন পর্যন্ত যে সমন্বয়টি ত্রাণ দেওয়ার ক্ষেত্রে হওয়া প্রয়োজন সেটিও আসলে হয়নি। বন্যা দুর্গতরা কিন্তু এ অভিযোগ করছেন। একই সঙ্গে তারা যেটি বলছেন যে বন্যা পরবর্তীতে তারা যাতে ঘুরে দাঁড়াতে পারেন বা নিজের পায়ে দাঁড়াতে পারেন, সেজন্য যে পরিকল্পনাটি প্রয়োজন সেটি যেন সরকার এখন থেকেই গ্রহণ করে, তবে তারা স্বাভাবিক জীবনে ফেরার আশা করতে পারেন। তাছাড়া আসলে তাদের স্বাভাবিক জীবনে আসলে ফিরতে দীর্ঘ সময় লেগে যাবে। দোলা, নিশ্চয়ই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশার খবর জানছিলাম সহকর্মী আসিফ সুমিতের মাধ্যমে। কমতে শুরু করেছে কুমিল্লার বন্যার পানি, তবে প্রধান সড়কগুলোতে বড় বড় গর্ত হয়ে গেছে। এসব গর্তে পড়ে আটকে যাচ্ছে যানবাহন। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শাকিল মোল্লা। শাকিল, বন্যায় কুমিল্লার সড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে কিনা জানাবেন। বন্যা দুর্গত এলাকার পরিস্থিতি এখন এই মুহূর্তে কেমন? কুমিল্লায় কিন্তু ক্রমাগতভাবে বন্যার পানি নামতে শুরু করেছে। প্রধান যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো থেকে কিন্তু পানি নেমে গিয়েছে, তবে সংযোগ যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে এখনো পানি রয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লা মিরপুর সড়কের খাড়াদেয়া নামক স্থানে। আমরা দেখতে পাচ্ছি যে বন্যার পানি নেমে যাওয়ার পরে এই সড়কের অধিকাংশই এলাকা জুড়ে কিন্তু খানাখন্দর সৃষ্টি হয়েছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে এই সড়কের এই অংশে সকাল 11টা থেকে এই পণ্যবাহী পরিবহনটি কিন্তু আটকে আছে, এবং এই গাড়ির যে চাকা সেই চাকাটা কিন্তু এই গর্তে আটকে গেছে, যে কারণে এই পণ্যবাহী পরিবহনটি কিন্তু সরানো যাচ্ছে না। তারা চেষ্টা করছে। আমরা দেখছি যে এখানে দুর্ভোগ কিছুক্ষণ পর পর কিন্তু যানজট সৃষ্টি হয়ে যাচ্ছে। আর বিশেষ করে এই সড়ক দিয়ে কিন্তু সিএনজি যাতায়াত করে বেশি, সিএনজি এবং অটো রিক্সা আপনার চাকা আটকে যাচ্ছে, অ্যাম্বুলেন্সকে আটকে যেতে আমি দেখেছি। আমি এই কথা বলার চেষ্টা করব এই সড়ক দিয়ে যারা চলাচল করে। ভাই, এই বন্যা এবং জলাবদ্ধতার কারণে তো সড়ক অনেকাংশে ভেঙে গেছে, আপনার যাতায়াতে কি সমস্যা হচ্ছে? অনেক গাথা আছে, এখান থেকে আরো বেশি খারাপ, আরো ভিতরে যাতে ভিতরে যাই তো রাস্তা অনেক ভাঙা, মোটরসাইকেল নিয়ে যাইতেও কষ্ট হয়, গাড়ি তো বহুত কষ্ট হয়, অনেক সিনজুল লেগে যেতেছে। আপনার কাছে জানবো একটু, এখানকার রাস্তা খুব মানুষের অনেক দুর্ভোগ হচ্ছে, রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে একটা রুগী নিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই, এরকম পরিস্থিতি। আমি আমি আরেকজনের সাথে কথা বলবো, এখানে আছে বিশেষ করে সিএনজি চালাচ্ছেন। ভাই, আপনি তো গাড়ি চালাচ্ছেন, গাড়ি চালাতে গিয়ে কি সমস্যা হচ্ছে? সমস্যা, রাস্তাতে সমস্যা হচ্ছে। এই রোডে যাতায়াতকারীরা যেমনটি জানিয়েছেন যে বন্যার পানি নেমে যাওয়ার ফলে কিন্তু এই রোডে কিন্তু প্রচুর টানবাহী ট্রাক সহ যানবাহন চলেছে, যে কারণে কিন্তু খানাখন্দর সৃষ্টি হয়েছে। সেই খানাখন্দরের কারণে কিন্তু গাড়ি আটকে যাচ্ছে এবং চলাচলের মাহাচল বিঘ্ন ঘটছে। অনেক
একটা দুর্ভোগ নিয়ে কিন্তু এই রোডে যাতায়াত করছেন যাত্রীরা। তবে ঠিক একই চিত্র কুমিল্লার বন্যা কবলিত অধিকাংশ সড়কই। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সবশেষ। কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাকিল মোল্লা। বন্যার আরও খবর জানবো সংবাদের পরের অংশে। যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে সংহতি সভা করছে বিএনপি। এই আয়োজনে যোগ দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। গুমের শিকার ব্যক্তিদের ছবি হাতে স্বজনরাও এতে অংশ নিয়েছেন। তাদের আশা, গুম হওয়া প্রিয় মানুষটি একদিন ফিরে আসবেন। এর আগে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে নির্ধারিত সময়ের আগেই হাজির হন। ভুক্তভোগী ও দলের স্থায়ী কমিটির সদস্যদের বক্তব্যের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন। প্রিয় বন্ধুগণ, আজকের এই সভাটি একটি বিশেষ সভা। বাংলাদেশের আমরা এই বিষয়টা জানতাম না, অ্যারেস্ট হওয়া জানতাম, হত্যা করা জানতাম, কিন্তু গুম করে দেওয়া এটা আমাদের জানা ছিল না। এমনকি আমরা যারা দীর্ঘকাল ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছি, আমরা বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধই বলেন বা এখনই বলেন, আমরা কখনো দেখিনি। এই আওয়ামী লীগ তারা রাষ্ট্র ক্ষমতায় আসার পরে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে তাই ভয়াবহ মানবতা বিরোধী যে অপরাধ, সে অপরাধ তারা সংগঠিত করেছে। আমি বক্তব্য দীর্ঘ করবো না। আমার প্রত্যেক বছর যখন এদের সঙ্গে আমি এসে দাঁড়াই, সেই শিশুটা হাত ধরে যখন দাঁড়াই, যখন সঞ্জীব তার পাশে এসে দাঁড়ায়, এই মেয়েগুলো আমার সামনে আসে, আমি পিতা হিসেবে, অভিভাবক হিসেবে আমি খুবই ভারাক্রান্ত হয়ে যাই। এদের সামনে আমরা কিভাবে দাঁড়াবো, কি জবাব দেবো তাদের কাছে? জবাব নেই। আজকে অত্যন্ত ভালো কথা যে আজকে এই আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তার প্রধান প্রফেসর ইউনূস আলী, তিনি গতকাল গুম বিরোধী যে আন্তর্জাতিক জাতিসংঘের সনদ আছে তাতে সই করেছেন। আগে আপনারা জানতেন যে আগের সরকার এটাতে সই করেনি। আজকে আরো ভালো লাগছে যে এই প্রথম বাংলাদেশে এই স্বৈরাচারের অপকর্মের বিরুদ্ধে তদন্ত করবার জন্য জাতিসংঘ থেকে একটি দল এসেছে। এটা প্রাথমিক দল, ফ্যাক্ট ফাইন্ডিং দল। কিন্তু এদের যে আপনার টার্মস অফ রেফারেন্স, এটা হচ্ছে মাত্র 2 মাসের যে সংঘটিত হয়েছে হত্যাকাণ্ড, সেটা তারা করবে। আমি সরকারের কাছে আহ্বান জানাতে চাই যে আপনারা জাতিসংঘের এই আন্তর্জাতিক মানবতা যে কমিটি আছে, তাদের সঙ্গে কথা বলে গত 15 বছর থেকে আজ পর্যন্ত যতগুলো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, হত্যা হয়েছে, গুম হয়েছে, প্রত্যেকটি তদন্তের ব্যবস্থা করুন। এটা আপনারা করলে জাতিসংঘ অবশ্যই সেটা করবে। এটা আমি অত্যন্ত জোরের সঙ্গে, দৃঢ়তার সঙ্গে আমার মিডিয়া ভাইদের সামনে বলতে চাই যে 2009 সাল থেকে যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যাকাণ্ড, যে গুম হয়েছে, প্রত্যেকটি তদন্ত এই জাতিসংঘের কমিটি দিয়ে করতে হবে এবং তারই ব্যবস্থা নিতে হবে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে গতকাল তারা একটা কমিশন তৈরি করেছেন গুম বিষয়টাকে আপনার ইনভেস্টিগেট করার জন্য। এটা একটা ভালো উদ্যোগ। একই সঙ্গে আজকে আমি আহ্বান জানাতে চাই এই সরকারকে যে আপনারা প্রত্যেকটি গুম হওয়া পরিবারকে তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করেন। কারণ আমি জানি এখানে অনেক পরিবার আছে যারা অনেক কষ্ট করে তাদের পরিবার চালাচ্ছে, ছেলেদের মানুষ করছে, স্কুলে পড়াচ্ছে। এটা রাষ্ট্রের দায়িত্ব এই পরিবারগুলোর পাশে এসে দাঁড়ানোর জন্য। গণতন্ত্র এসছে, আসবে আরো, আমরা সবাই গণতন্ত্রের ফল ভোগ করবো। এই বাচ্চাগুলো তাদের যে লস হয়েছে, পিতাকে হারিয়েছে, এটা তারা কোনো ফেরত পাবে না। যে তার স্বামীকে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য এতক্ষণ সরাসরি দেখছিলাম। যারা গুমের শিকার হয়েছেন অবিলম্বে তাদের তালিকা তৈরি এবং এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এমন দাবি জানিয়েছেন গুমের শিকার পরিবারগুলোর স্বজনরা। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে তারা এসব দাবি তুলে ধরেন। আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া একমাত্র সন্তান মাসুদকে ফিরে পেতে মা আয়েশা বেগমের এই আর্তনাদ। সন্তান কোথায় আছে, কেমন আছে, আদৌ বেঁচে আছে কিনা তাও জানেন না এই মা। আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দেন, আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আমরা প্রত্যেকটি পরিবার আমরা একদিন রাত্রে, বিশেষ করে আগস্ট মাস পর থেকে আমরা ঘুমাতে পারি না। আমরা মনে হয় কখন আমরা স্বজনকে ধরবো, কখন আমরা স্বজনকে ফিরে পাবো। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মায়ের ডাক সংগঠন আয়োজিত মানববন্ধনে অংশ নেন আয়েশা বেগমের মতো আরো অনেকে। কারো সন্তান, কারো স্বামী, কেউ বা গুম হওয়া ভাইয়ের সন্ধানের দাবিতে একত্রিত হন। আমাদের মানুষগুলো একটু খোঁজ কিংবা আমাদের মানুষের সাথে কি ঘটেছে আমি এটাই জানতে চাই। এটার অবসান হওয়া উচিত। এই যন্ত্রণা আমরা আর বইতে পারতেছি না। অনেকদিন দেখা গেছে রাত্রে ঘুমাই না, মনে হয় আজকে আমরা কোনো সন্ধান পাইনি। ফরিদপুর জেলখানার আমার তল্লাশি করে একটু আমি দেখলে আর আমার কোনো আপত্তি থাকবে না। আমার একটাই সন্দেহ, আমার বাবারা ওই জায়গায় আছে। আমি তো এই ছবি ধরে আর দাঁড়াতে চাই না, আমি আমার বাবার হাত ধরে দাঁড়াইতে চাই। শেখ হাসিনা সরকারের সময় গুম হলেও তার পতনের পর যারা ভাগ্যক্রমে ফিরে এসেছেন তারাও অংশ নেন কর্মসূচিতে। এক একটা দিন সেখানে বন্দী অবস্থায় থাকা মানে স্বাভাবিক জীবনে হাজারটা দিনের সমান। গুমের ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন রাজনৈতিক নেতারা। সেই সাথে ভুক্তভোগী পরিবারগুলো যেন যথাযথ ক্ষতিপূরণ পায় সেই দাবি জানায় মায়ের ডাক সংগঠন। যারা গুম, অপহরণ, খুন, রাষ্ট্রীয় সন্ত্রাসের জন্য দায়ী তাদের সবাইকে আমরা আইনের আওতায় সবাইকে দাঁড় করাতে চাই। যতক্ষণ না আমরা এই গুমের প্রক্রিয়াটা বন্ধ করব বা বিচারের আওতায় আনবো এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিব, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই চরম মানবাধিকার লঙ্ঘনটা বন্ধ হবে না। 2010 সালের ডিসেম্বরে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রোটেকশন অফ অল এগেইনস্ট অ্যান্ড ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স সম্মেলনে যে আন্তর্জাতিক সনদ কার্যকর হয় তাতে 30 আগস্টকে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। আবারও যাচ্ছি বন্যা প্রসঙ্গে। 2 সপ্তাহ ধরে পানিবন্দী চাঁদপুরের শাহরাস্তির দাদিয়াপাড়া ও রায়শ্রী গ্রামের মানুষ। বানের পানিতে ডুবে গেছে সব। দুর্গম এলাকা হয় এখনও ত্রাণ সহায়তা মেলেনি অনেকের। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। চাঁদপুর ও কুমিল্লার সীমান্তবর্তী অঞ্চল শহরাস্তির রায়শ্রী উত্তর ইউনিয়ন। এখানকার বেশিরভাগ এলাকাই এখন পানির নিচে। এর মধ্যে দাদিয়াপাড়া ও রায়শ্রী গ্রামের কোনো কোনো বাড়িতে কোমর সমান, আবার কোথাও হাঁটু পানি। মানবেতর জীবন পার করলেও দুর্গম এলাকা হওয়ায় এখনো কোনো ত্রাণ পায়নি অসহায় এই মানুষগুলো। গত 2 সপ্তাহ ধরে পানিবন্দী থাকা বহু পরিবার ভুগছে খাদ্য সংকটে। আমাদের বন্যার কারণে আমাদের ঘরের অর্ধেক পড়ে গেছে, এরপর আমরা রান্না বান্না করতে পারিনি। আমরা বহুত সমস্যাতে আছি এবং পানিও কোনো ব্যবস্থা, খাওয়ার পানি কোনো ব্যবস্থাই নেই। আমার 15 দিন ধরে আমি কিছু পাইতেছি না, অনেক কষ্টতে আছি, না খাই থাকতে আছি। 10 সাহায্য আমার কিছু পাইতেছি না। আমি কারো কাছে ভাই হাত চাইছি, কারো কাছে কিছু পাইনি। টোকে সব বাসি গেছে। এখন কোনো একটা মেম্বার চেয়ারম্যান যদি একটু তথ্য তালাশ নিত। এখানে 8-10 দিন যাবত ফানিতে বন্যা হয়ে যাচ্ছে, মানুষের খাওয়া দাওয়া সমস্যা হচ্ছে, রান্না বান্নার সমস্যা হচ্ছে। চাঁদপুরের 71টি ইউনিয়নের 1,20,000 মানুষ বন্যা আক্রান্ত। সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রতিদিন ত্রাণ বিতরণ হলেও তা চাহিদার তুলনায় অনেক কম বলে জানিয়েছেন স্থানীয়রা। দীপ্ত, বার্তাকক্ষ। রাজধানীতে এখনও স্থিতিশীল রয়েছে সবজির দাম। কাঁচা মরিচের দামও কিছুটা কমেছে, তবে আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ। ঝাল নিয়ে সম্প্রতি যে ঝাঁঝালো আলোচনা সমালোচনা চলছিল তার লাগাম কিছুটা টেনে ধরা গেছে। রাজধানীর কারওয়ান বাজারে 1 সপ্তাহের ব্যবধানে অনেকটাই কমেছে কাঁচামরিচের দাম। কেজি প্রতি বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। সবজির বাজারে ঝাল কমছে, তারপর হচ্ছে লেবুর দামও কমছে, বেগুনও একটু কমছে। তবে আমার মনে হচ্ছে যে এইভাবে যদি খুব সুন্দরভাবে মনিটরিংটা করা যায়, দাম আস্তে আস্তে কমবে এবং মানুষের কষ্টটাও কমে যাবে। 160 টাকা
আর একটু হালকা কম হলে ভালো হয় আর কি। দেশ জুড়ে বন্যা বৃষ্টির মাঝেও স্থিতিশীল রয়েছে সবজির দরদাম। পেঁপে, পটল, ঢেঁড়স বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা প্রতি কেজি। বেগুনের দামও 120 টাকা থেকে কমে 80 টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে কোন আগে ছিল 22 টাকা 24 টাকা, কখনো সেম এরকম 28-20 এরকম। শসা গাড়ি আগের তুলনায় কিছুটা কম হয়। মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল দ্রব্যমূল্যের দামের কারণে, আর সেই সরকার বদল হয়েছে কিন্তু আমাদের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে এখনো আসে নাই। তবে এখনও কমেনি পেঁয়াজের দাম। প্রকার ভেদে কেজিতে গুনতে হচ্ছে 100 থেকে 120 টাকা। স্থিতিশীল রয়েছে আদা রসুনের দাম। রসুন 220 টাকা, পেঁয়াজ 110 টাকা। না, নিয়ন্ত্রণের মধ্যে আসে না এখনো দাম বেশি। আর একটু নামলেই আর একটু কমলেই তখন বলা যাবে নিয়ন্ত্রণে এসছে আর কি। আগের বাড়তি দামে চলছে চালের বেচা বিক্রি, তবে ক্রেতারা বলছেন দাম এখনো নাগালের মধ্যে আসেনি। দাম বাড়ছে চাউলের, যে 28 সেল ছিল 55, 28 সেল 60, যে মিনিকেট সেলটা ছিল ওপরে 70 আর 75, মোটা সেল 55 টাকা 60 টাকা। বাজারে প্রায় সব ধরনের মাছের দামই চড়া। এছাড়া খাসি ও গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার কেওয়া স্টিল চট্টগ্রাম সংবাদ। ফেনীর ফুলগাজী উপজেলায় বন্যার্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেছে কোস্টগার্ড। অসহায় মানুষের মাঝে কোস্টগার্ড পূর্ব জোনের ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবা কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ সকাল থেকে ফুলগাজী উপজেলার বন্যার্তদের সার্বিক সহায়তা দেওয়ার পাশাপাশি মেডিকেল ক্যাম্পেইনে 868 জন অসহায় ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করে কোস্টগার্ড পূর্ব জোন। চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর নির্দেশেই বাগওয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবু জাফরকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে নিহতের পরিবার। সকালে সংবাদ সম্মেলনে নিহতের ছেলে জিশানুর রহমান জানান, 2010 সালের 27 মার্চ চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় সাদা পোশাকের লোকজন তুলে নিয়ে যায় সৈয়দ আবু জাফরকে। সেই থেকে বিভিন্ন জায়গায় ধর্ণা দিলেও সন্ধান মেলেনি তার। পরবর্তীতে সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের বক্তব্যে উঠে আসে এই হত্যার পেছনে ফজলে করিম ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার কথা। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 54 জনে। ঠিকমতো ত্রাণ যাচ্ছে না দুর্গম এলাকায়। গুম প্রতিরোধ দিবসে শহীদ মিনারে মানববন্ধন, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। রাজধানীতে স্থিতিশীল সবজির বাজার, কাঁচা মরিচের দাম কমলেও পেঁয়াজের ঝাঁজ বাড়তি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টা 50 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।